রেগে গিয়ে রাজদেববাবুর কলার টেনে ধরল বিদ্যা। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে রাজদেববাবু তো চুপ করে একার মতো একা ডাইনিং টেবিলে বসে আছে। রাজদেববাবুর ফোনে সবার একের পর এক তো ফোন আসতেই থাকছে, কিন্তু রাজদেববাবু কারোর ফোন ধরছে না। তখনই ওখানে সৃঞ্জয় চলে আসে। সৃঞ্জয় এসে বলে, দাদা, আপনার সকাল থেকে এতবার করে আপনার ফোনে ফোন আসছে, কিন্তু আপনি ফোনটা তুলছেন না কেন? দেখুন, এখনো ফোনটা বেজে যাচ্ছে। আবার ল্যান্ডলাইনে ফোন আসছে আপনার কলেজ থেকে। ওরা আপনার কাছে পৌঁছতে পারছে না তো। রাজদেববাবু তখন রেগে বলে, কি হয়েছে? সৃঞ্জয় তখন জানায়, দাদা, কলেজের গেটে অবরোধ হয়েছে। ওরা চায় যে আপনার সাথে কথা বলতে, কাশ্যপ ব্যানার্জির সাথে কথা বলতে। ওখানে কিন্তু সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল। রাজদেববাবু তখন বলে, পুলিশ জানানো হয়নি? সৃঞ্জয় তখন বলে, হ্যাঁ, পুলিশরা ওখানে আছে। ওরা ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুতেই বোঝার চেষ্টা করছে না। রাজদেববাবু তখন বলে, ওরা কি চাইছে? ঠিক তখনই রাজদেববাবুর ফোনে আবারও ফোন আসে। সেটা পূর্বাশা ফোন করেছে। সৃঞ্জয় সেটা দেখে, আপনি একটা কাজ করুন, আপনি একবার কথা বলুন না ওই প্রফেসর পিসির সাথে। রাজদেববাবু এখন পূর্বাশার ফোনটা ধরেছে, আর পূর্বাশা ফোন করে বলছে, স্যার, কলেজের অবস্থা খুব খারাপ। ওই স্টুডেন্টরা কাউকে বেরোতেও দিচ্ছে না, কাউকে ঢুকতেও দিচ্ছে না। কলেজে সমস্ত ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। কলেজে প্রচুর অস্থিরতা তৈরি হয়ে গেছে, কিছু করুন। রাজদেববাবু তখন প্রশ্ন করছে, প্রিন্সিপাল স্যার কোথায়? পূর্বাশা তখন বলছে, প্রিন্সিপাল স্যার অফিস রুমের ভেতর ঢুকে বসে আছে। কাউকে ফেস করতে পারছে না, কেউ ফেস করতে চাইছে না। রাজদেববাবু তখন জানায়, কাউকে না কাউকে তো ফেস করতেই হবে। আর এই সমস্ত কিছু হচ্ছে ওই বিদ্যার জন্য। পূর্বাশা তখন বলছে, ইয়েস স্যার, ওই বিদ্যাই প্রমাণ করতে চাইছে পেপার নাকি আমাদের এখান থেকেই লিক হয়েছে। রাতের বেলা নাকি এখানে কালোবাজারি অনেক বিজনেস চলে। এখানে রাতের বেলা অনেক নেতা মন্ত্রীরাও আসে নাকি। এখানে অনেক দালালরাও আসে, এমনকি আপনিও এখানে আসেন। এটাও সবাই সবটা জানে। এবারে আজকে কলেজে স্ক্রিমিংও হয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে কলেজের সিকিউরিটি গার্ডকে খুন করা হয়েছে প্রমাণ লোপাট করার জন্য। এসব করে কিন্তু ওই বিদ্যা বাজি জিততে চাইছে স্যার, আপনি কিছু একটা করুন। রাজদেববাবু তখন জানাচ্ছে, আমি কিছু করব না। পূর্বাশা তখন জানায়, স্যার, আপনি যদি না কিছু করেন তাহলে তো আমরা সবাই ফেঁসে যাব, অ্যারেস্ট হয়ে যাব। আর ওই কাটমানি। রাজদেববাবু তখন রেগে যায়, বলে, শাট আপ, এই শব্দটা না একদম উচ্চারণ করবে না। এখন ফোন রাখুন তো। পূর্বাশা তো তখন ফোনটা কেটে দেয় ভয়ে। পূর্বাশা যখন ওখান থেকে চলে যেতে যাবে, তখনই ওখানে বোর্ড মেম্বারের একটি স্যার এসে পূর্বাশাকে বলছে, কি বললেন উনি? পূর্বাশা তখন বলছে, মনে হয় উনি সবটা হ্যান্ডেল করে নেবেন, কারণ ওনার হাত অনেকটা লম্বা। অপরদিকে দেখা যাচ্ছে যে সৃঞ্জয় রাজদেববাবুকে বলছে, দাদা, কি হলো? রাজদেববাবু তখন জানাচ্ছে, বিদ্যাকে আটকাতে হবে, না হলে আমাদের অবস্থা হাতের বাইরে চলে যাবে। শহরে সকলেই তখন অবরোধ করবে, আর শহরে সকল মানুষ তখন আমার ওপর আঙুল তুলবে। তারপর কলেজে আমার পুরো রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই ওখানে প্রীতি চলে আসে। প্রীতি এসে রাজদেববাবুকে বলছে যে, পাপা, তুমি বৌদিকে ফিরিয়ে নিয়ে এসো। রাজদেববাবু তখন চিৎকার করে বলছে, প্রীতি। প্রীতি তখন বলছে, হ্যাঁ বাবা। এবার সেখানে রুষা, পায়েল সকলেই চলে আসে। ওরা তো নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে। কেউ বলছে বৌদিকে ফিরিয়ে নিয়ে আসা হোক, আর কেউ বলছে ঘরের শত্রু বিভীষণকে না। রাজদেববাবু তখন প্রীতিকে জিজ্ঞাসা করছে, বিদ্যা ওখানে পৌঁছেছে? প্রীতি তখন সরাসরি জানাচ্ছে, আমি কিছু জানি না। রাজদেববাবু তখন পূর্বাশাকে ফোন করেছে, ফোন করে জিজ্ঞাসা করছে, বিদ্যা ওখানে পৌঁছেছে? পূর্বাশা তখন জানাচ্ছে, না স্যার, এখনো তো পৌঁছায়নি, কিন্তু যে কোনো সময় পৌঁছাতে পারে। সঙ্গে সঙ্গে তো রাজদেববাবু ফোনটা কেটে দেয়। রাজদেববাবু এবার নিপুণকে ফোন করেছে, আর নিপুণকে ফোন করে বলছে, তোমরা কজন আছো? নিপুণ তখন জানাচ্ছে, ওই 40-50 জন হয়ে যাবে। রাজদেববাবু তখন জানাচ্ছে, ওখানে যে আন্দোলনটা হচ্ছে ওই ভিড়ের মধ্যে তোমরা সকলে মিশে যাও, আর ওখানে যে সব থেকে ভালো ছাত্রটা আছে তাকে। নিপুণ তখন বলছে, তাকে কি করতে হবে স্যার? রাজদেববাবু তখন বলছে, সেটাও আমাকে জানাতে হবে? নিপুণ তখন বলছে, না না স্যার, এবার বুঝতে পেরেছি, উড়িয়ে দিতে হবে, তাই তো? রাজদেববাবু তখন জানাচ্ছে, হ্যাঁ। রাজদেববাবু তখন নিপুণকে, আর ওটা এমন ভাবে নিয়ে যাও যেন সবাই ভাবে রাজনৈতিক ভাবে হয়েছে, সকল স্টুডেন্টদের মন ঘুরে যেন ওই দিকে চলে যায়। আর যখন ওখানে বিদ্যা পৌঁছাবে তখন তোমরা
রাজনৈতিক একটা স্লোগান তুলে দেবে, দরকার পড়লে লিফলেট ছড়িয়ে দাও। বিদ্যা যদি একবার ওই অবরোধের মধ্যে পৌঁছায় তাহলে কিন্তু সবটা হাতের বাইরে চলে যাবে, সমস্ত কিছু কিন্তু নাগালের বাইরে চলে যাবে। তাই বলছি তুমি মারো আর দায় বিদ্যার হবে। এই বলে তো রাজদেব বাবু ফোনটা কেটে দেয়। রাজরিতে বোন প্রীতি আর যেসব বোন ছিল তখন তো তারা বলে, সব কি করছো, আমরা তো একটা কলেজে পড়ি না কি? প্রীতিও তখন বলছে, পাপা আমরাও তো একটা কলেজের স্টুডেন্ট, আমাদের কলেজ থেকেও তো ওখানে অনেক স্টুডেন্টরা যাচ্ছে। প্রীতি তো এবার ভয় থেকে বলছে, হ্যাঁ আমিও ওখানে যাচ্ছি। রাজদেব বাবু তো কথাটা শুনে খুবই রেগে যায়, সঞ্জয়কে গিয়ে বলে, সঞ্জয় ওকে কিন্তু আটকাও, তুমি ওকে বলে দাও এই পরিবার থেকে কিন্তু ওখানে কেউ যাবে না। তোরসাও তো রেগে গিয়ে রাজদেব বাবুকে বলছে, আমাকেও ওখানে যেতে হবে, না হলে তো আমি আয়নায় মুখ দেখাতে পারবো না। রাজদেব বাবু এবার রেগে গিয়ে যেই রুষাকে চড় মারতে যাবে, প্রীতি গিয়ে তো আটকায়। প্রীতি বলে, আমিও তো ওখানে যাচ্ছি, ওকে মেরো না। পায়েল তখন বলে, আমি কিন্তু যাচ্ছি না। সঞ্জয় তখন বলে, আমিও যাচ্ছি না, আমরা সকলে এখানেই আপনার কাছেই থাকবো। দাদা আমরা যখন আপনার পাশে সকলে আছি, আপনি যা ইচ্ছা তাই করুন, এই কলেজটা বাঁচাতে, এই পরিবারটাকে বাঁচাতে আপনি যা ইচ্ছা করবে করুন, আমরা তাতেই মেনে নেব। যদি ওই বিদ্যার মতো মেয়েকে, দু একটা মেয়েকে বলি চড়াতে হয় না, তাতেই করুন। অপরদিকে দেখা যাচ্ছে যে রায়া শ্রাবণ তো মাস্টার মশাইয়ের বাড়িতে নিরাগমনের জন্য চলে এসেছে। মাস্টার মশাই তো শ্রাবণকে বলছে, বাবা ঘরে এসো। শ্রাবণ তো আবার একটা সুটকেস নিয়ে ঘরে ঢুকছিল, সুটকেসটা ঘরে ঢোকাতে ঘরের দরজায় আটকে যায়, সঙ্গে সঙ্গে তো সুটকেসটা নামিয়ে নেয়। মাস্টার মশাই এবার রায়াকে বলছে, ছেলেটার মনে খুব কষ্ট হয়েছে আসতে, বুঝলি মা? রায়া তখন তার দাদুকে মানে মাস্টার মশাইকে বলছে, হ্যাঁ এত বড় একটা জোয়ান ছেলে, ওর আবার নাকি কষ্ট হয়েছে, সারাদিন তো কোনো কাজ করে না, সারাদিন তো ক্লাব ফুর্তি ওই মেয়েগুলো নিয়ে ঘুরে বেড়ায়, সারাক্ষণ তো বাপের টাকা উড়িয়ে বেড়াচ্ছে, লিমিট ইন ক্রেডিট কার্ড সারাক্ষণ সয় করছে, সারাক্ষণ তো বিদেশি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে তো মানুষ বলে মানুষই মনে করে না, সারাক্ষণ তো একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, কোনোদিন তো নিজের গতরে পরিশ্রম করে না, তাই বলে মনে হয় কষ্ট হয়েছে, তাই মনে হয় ট্রলিটা মাথায় করে নিয়ে আসছে। শ্রাবণ তো এবার মাস্টার মশাইয়ের কাছে অবজেকশন জানাচ্ছে, বলে, দেখুন না দাদু, দেখুন এরকম ভাবে আমাকে অপমান করছে, বলছে উফ তুই এভাবে অপমান করিস না, যতই হোক ও আমার এবাড়ির জামাই। শ্রাবণ তো ভেতরে ঢুকে যাচ্ছিল, মাস্টার মশাই তখন বলে, ভেতরে ঢুকো না বাবা, আমাকে তো বরণ করতে হবে। শ্রাবণ তখন বলে, ও হ্যাঁ বরণ করতে হবে না আবার, বলে তো গেটের বাইরে বেরিয়ে পড়ে। শ্রাবণ তো এবার মাস্টার মশাইকে প্রশ্ন করছে, কিন্তু কে বরণ করবে? মাস্টার মশাই তখন জানায়, আমি তো পুরুষ মানুষ, আমি তো আর বরণ করতে পারি না, দেখি পাশের বাড়ি কোনো মেয়েকে পাই কিনা। আর রায়া তখন জানায়, না না এই কার্টুনকে দেখানোর জন্য পাশের বাড়ির কাউকে ডেকে আনতে হবে না। শ্রাবণ তো এবার রেগে যায় আর রায়াকে বলে, কার্টুন মানে? তুমি কিন্তু যা বলেছো আমি কিন্তু তাই করেছি, সুটকেস গুছিয়েছি, ট্যাক্সি করে বাড়িতে এসেছি। রায়া তো এবার মজা করে বলছে, হ্যাঁ হ্যাঁ আমার তো গোষ্ঠী উদ্ধার করে ফেলেছো। দাদু তো এবার বলে, ছি ছি তুই কিভাবে এবার ব্যবহার করছিস, ও না তোর স্বামী, স্বামী হচ্ছে পতিদেবতা। রায়া তো এবার তার দাদুর কাছে গেছে, বলছে, দেবতা? বাবা। দাদু তখন বলছে, হ্যাঁ দেবতা আবার গুরু। রায়া তখন সেটা শুনে শ্রাবণের কাছে গিয়ে বলছে, ও গুরু নয়, ও গরু। দাদু তখন বলে, আহা এমন অপমান করতে নেই, আচ্ছা তুই বরণ ডালাটা সাজা, আমি পাশের বাড়িতে কাউকে ডেকে আনি। রায়া তখন বলছে, না না তার দরকার নেই, এমন একটা জামাই জুটেছে পাশের বাড়ির লোকেরা দেখলে সবাই হাসবে, একটা অপদার্থ ছেলে কোথাকারে আমার বর হয়ে জুটেছে। দাদু তো এবার রেগে যায় আর রায়াকে বলে, তুই কিন্তু আর একবারও জামাইকে যদি অপমান করেছিস তাহলে কিন্তু আমার কাছ থেকে বকা খাবি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।